করেছিল 2022 সালে। তো যখন তাদের গণঅভ্যুত্থান হয় তখন তাদের এখানে উপজেলা পর্যায়ে বা আমাদের মতো বিভিন্ন ইউনিট পর্যায়ে তাদের কাঠামো ছিল। ফলে যখন গণঅভ্যুত্থানটা হয় তারা ওই কাঠামোটাকে ধরে নির্বাচনে ভালো ফলাফল করতে পেরেছে। আমাদের তো দল গঠন হয়েছে গণঅভ্যুত্থানের পরে, এবং তারপরেও মাত্র 1 বছরের মধ্যে একটা নির্বাচনে আমরা বাংলাদেশের তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে প্রাতিষ্ঠানিক ভাবে আমাদের জায়গাটা নিশ্চিত করতে পেরেছি, এবং সংসদে আমাদের পদ প্রতিনিধিত্ব এবং ভোটের দিক থেকে আমরা তৃতীয় রাজনৈতিক দল। তো আমরা এখন আমাদের একটা স্ট্রাকচার আছে সামনে, এটা অবশ্যম্ভাবী, এটার জন্য আপনার আমার খুব বেশি কিছু করা লাগবে না। যে বিএনপি সরকার তারা যদি অ্যাটলিস্ট অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাটলিস্ট বাংলাদেশের ইকোনমিক সেক্টরটাকে ধরে রাখতে পারতো, তাহলে হয়তো আমি তাদের ব্যাপারে আশাবাদী হতে পারতাম যে তারা তাদের মেয়াদটা শেষ করতে পারবে। কিন্তু যেভাবে ফল করতেছে তাদের বেশি দিন সময় নেই, এবং সেটার জন্য আপনার আমাকে খুব বেশি কিছু করতে হবে না। আমাদের যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে এখন আমাদের নিজেদের প্রস্তুতিটা গ্রহণ করা। কারণ আমরা যদি যথেষ্টভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী না হতে পারি, রাজনৈতিকভাবে শক্তিশালী না হতে পারি, তাহলে হয়তো আবারও এরকম কোনো ঘটনা ঘটবে, কোনো সরকারের পতন হবে, কিন্তু আমরা তখন দেশের দায়িত্বটা নেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুত থাকবো না। সেই প্রস্তুতিটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই প্রস্তুতিটা আপনাদেরকে নিতে হবে ওয়ার্ডে, ইউনিয়নে এবং উপজেলায়। সেই প্রস্তুতি ঢাকা শহরে বসে আমরা নিলে হবে না। ঢাকা শহরে আমাদের যতটুকু প্রস্তুতি নেওয়া প্রয়োজন, পলিসিগত জায়গায় একটা রাষ্ট্র পরিচালনার জন্য যতটুকু বোঝাপড়া এবং আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আমাদের হয়েছে, এবং আপনারা দেখেছেন বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল হিসেবে ছায়া বাজেট কিন্তু আমরা দিয়েছি, এবং বিরোধী দলের ভূমিকাটা সংসদে বলেন, রাজপথে বলেন, আমরা পালন করছি। এটা বাংলাদেশের জনগণ বলছে। তো যারা ছায়া বাজেট দিতে পারে তারা একটা বাজেটও প্রণয়ন করতে পারে। ওই সক্ষমতা পলিসিগতভাবে আমাদের তৈরি হয়েছে। রাষ্ট্র পরিচালনায় আমাদের 1-1.5 বছরের একটা অভিজ্ঞতার ফলে পরবর্তীতে কোন কোন ভুলগুলো করা যাবে না এবং কোন কোন কাজগুলো করতে হবে সেটাও আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। এখন আমাদের প্রয়োজন সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা এবং একটা স্ট্রাকচার তৈরি করা, যে স্ট্রাকচারটা থাকলে আগামীতে যে কোনো সুযোগে আমরা বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করতে পারবো। আপনারা যার যার এলাকায়, যার যার উপজেলা, ইউনিয়ন এবং জেলার নেতৃত্ব গ্রহণ করতে পারবেন, সেই প্রস্তুতিটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং সেটার জন্য আমি আশা রাখবো যে কুমিল্লা জেলা হবে সেটার জন্য একটা রোল মডেল, এবং কুমিল্লাকে দেখে সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের এনসিপির নেতাকর্মীরা অনুপ্রাণিত হবে। আমরা কুমিল্লায় প্রথমবারের মতো, আমি দেশের বাইরে ছিলাম, হাসান ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, প্রথমবারের মতো আমরা কিন্তু শুধু কুমিল্লায় প্রত্যেকটা উপজেলায় আমাদের জনসমাবেশ হয়েছে এবং এঙ্গেজমেন্ট হয়েছে, এবং আমরা সামনে আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার কুমিল্লার প্রত্যেকটা উপজেলায় ইনশাআল্লাহ আমরা যাব। তবে এই যে আমাদের যাওয়ার মধ্য দিয়ে যে জনগণের সাথে সম্পৃক্ততা হচ্ছে, তারপরে কাজটা কিন্তু আপনাদের ওই মানুষগুলোর কাছে আবার যেতে হবে, গিয়ে কমিটি করতে হবে, তাদেরকে এঙ্গেজ করতে হবে সংগঠনের সাথে, যাতে পরবর্তীবার আমরা যখন যাই তখন যেন আমাদের সমাবেশটা আরো দ্বিগুণ হয়। তাহলে আমরাও বারবার যাওয়ার যে সাহসটা এবং ইয়েটা পাবো, অনুপ্রেরণাটা পাবো। আপনারা সেই অনুযায়ী কাজ করবেন, এবং বাংলাদেশে এই যে একটা ট্রানজিশনাল টাইম চলছে, ট্রানজিশনাল টাইম কিন্তু এখনো সেটেল হয়নি। এই সরকার যদি ভালো পারফর্ম করতে পারতো তাহলে হয়তো সেটেল হতো। এই ট্রানজিশনাল টাইমে আপনি যদি একটু পরিশ্রম করেন, সেইটা হয়তো কোনো কোনো রাজনৈতিক দলের 30-40 বছরের যে পরিশ্রম তার থেকেও বেশি সফলতা নিয়ে আসতে পারে। তো আমাদেরকে ওই যে একটা কথা আছে না যে ঝোপ বুঝে কোপ মারা, আমরা যদি ভুল জায়গায় কাজ করতে যাই তাহলে ভুল সময়ে কাজ করতে গেলে ফলাফল আনতে পারবো না। কিন্তু আমাদের এই রাইট টাইমে রাইট অ্যাপ্রোচটা এবং রাইট কাজটা করতে হবে। সেজন্য এখন আমরা একটু বেশি পরিশ্রম করি যাতে আগামীর বাংলাদেশকে আমরা নেতৃত্ব দিতে পারি। আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ, যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা বাংলাদেশের জনগণকে দেখিয়েছি, সেটা বাস্তবায়ন করতে পারি। সেজন্য আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, চেষ্টা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আগামীর দিনে কুমিল্লাকে আমরা এনসিপির এবং বাংলাদেশের একটা রোল মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য